আজকে কংগ্রেসের বহু জায়গায় কর্মীরা চলে গেছেন, এর দায়িত্ব প্রদীপ বাবুকেও নিতে হবে। প্রদীপ বাবুকেও তো নিতে হবে, উনি তো প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন পরে, তখন উনি কেন কংগ্রেসকে শক্তিশালী করতে পারেননি? এগুলো ভাবার প্রয়োজনীয়তা আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল দলের লক্ষ্য আসলে একটাই, কংগ্রেসকে এই বাংলায় কোনোভাবে মাথা তুলতে দেওয়া যাবে না, কংগ্রেসকে শেষ করতে হবে। কংগ্রেসের পতাকা নিয়ে যে কর্মীটা লড়াই করছে তাকে তো ধ্বংস করো, কংগ্রেসের নেতৃত্বকে ধ্বংস করো, সেটা তাকে হত্যা করে হোক, তাকে মিথ্যে মামলা দিয়ে হোক, তার চাকরি খেয়ে হোক, তাকে গ্রেপ্তার করিয়ে হোক, পুলিশে হয়রানি করে হোক, তাকে ভয় ভীতি প্রলোভন সাম দাম দণ্ডভেদ যে খুব কাছাকাছি যেতে চাইছে, রাজ্যসভার টিকিটের কথাও বলছে। উল্টো দিকে একদল বলছে প্রদীপ ভট্টাচার্য শ্রীরামপুরের লোকসভায় আকবর আলী খন্ডেকারের হাতে পায়ে পড়ে জিতেছিল, সেই প্রদীপ ভট্টাচার্য আজকে মমতা ব্যানার্জিকে নিয়ে আক্ষেপ করছে। তা কংগ্রেস কি এখন সেই আক্ষেপের পালা চলছে, সে মমতা ব্যানার্জিকে বহিষ্কার করা ভুল হয়েছিল? দেখুন, প্রদীপ ভট্টাচার্য এখন কি ভেবে বলেছেন সেটা প্রদীপ ভট্টাচার্যের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি একটা কথা বলতে পারি, কংগ্রেস দলের একজন কর্মী হিসেবে আমি কথাটা বলছি, একজন সাধারণ কর্মী হিসেবে আমি মনে করি দলে বহু যোগ্য ব্যক্তিরা রয়েছে, বহু যোগ্য কর্মীরা রয়েছেন, যারা দলের সামনে এসে কাজ করতে পারেন, সামনে এসে লড়াই করতে পারেন, এবং যারা লড়াই করে দলটাকে দাঁড় করাতে পারে। একটা মমতা ব্যানার্জি গেছে বলে কংগ্রেসের আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না, প্রদীপ বাবু যদি সেটা মনে করেন সেটা ভুল হচ্ছে, সেটা ওনার মনে করা ভুল হচ্ছে। আর প্রথমত ওনার পুরো বক্তব্যের পুরো অংশ তো কেউই দেখাচ্ছেন না, একটা ছোট অংশ দেখাচ্ছেন। আমি একটা জিনিস মনে করি, কংগ্রেস দল 1885 থেকে দলটা তৈরি হয়েছে, আজকে 2025 সাল, কংগ্রেস দল আছে, অনেক দল তৈরি হয়েছে কালের নিয়মে হারিয়ে গেছে। এই মমতা ব্যানার্জির দল কিন্তু আগামী দিনে দেখবেন পতাকা ধরার লোক খুঁজে পাওয়া যাবে না এই দলটার। এবং আমি আপনাকে একটা কথা বলে রাখছি, এখানে আপনি মিলিয়ে নেবেন, শেষ জীবনে মমতা ব্যানার্জিকে আবার কংগ্রেসের পতাকা ধরে রাজনীতি করতে হবে, কংগ্রেসের যোগ দিয়ে কংগ্রেসের মিছিলে হাঁটতে হবে, এটা আপনি মিলিয়ে নেবেন। কি করে হবে? এই তো একেবারে সেই উত্থান, নক্ষত্রের মতন দ্রুত গতিতে উত্থান হলো তৃণমূলের। কংগ্রেস ভেঙে খান খান একমাত্র শিবরাত্রির সলতে মালদা উত্তর মালদা দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরী, আর তো নেই। আমি বলছিলাম কংগ্রেসের এভাবে পতন আর মমতা ব্যানার্জির উত্থান, আবার কুণাল ঘোষ মনে করেন যে 26-এও জিতবেন, তো কি করে সম্ভব? দেখুন, উত্থান পতন রাজনীতির একটা অঙ্গ, এবং এই উত্থান পতনকে সঙ্গে নিয়ে রাজনীতি হয়। সেখানে দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জির উত্থান আছে, তিনি মুখ্যমন্ত্রী হয়েছে 3-3 বার, ঠিক আছে, কিন্তু মমতা ব্যানার্জিকে কংগ্রেস থেকে তাড়ানো ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা আলাদা বিষয়। না হলে তো আজকে সেই না 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 একদমই না, একদমই আমি সেই জিনিসটা মনে করি। মমতা ব্যানার্জিকে দিয়ে কংগ্রেসের রাজনীতি করতে হবে কেন? আর কি রাজনৈতিক নেতারা ছিলেন না ওই সময়কার? কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, কিছু রাজনৈতিক নেতা, তাদেরও কিছু ভুল ছিল কংগ্রেসের যা সিদ্ধান্ত নিতেন, তাই জন্য হয়েছে। মমতা ব্যানার্জি ছেড়ে দেওয়ার পরে পিলপিল করে কর্মীরা ভোটাররা চলে গেছে, নিশ্চয়ই কিছু ভুল ছিল ওই সময় নেতাদের। আর আমি একটা কথা বলছি শুনুন, সেই সময় যাদের উপর নির্ভর করেছিল দল, যেমন ধরুন সুব্রত মুখার্জি, তিনি নিজেই পরে পাল্টি মেরে তৃণমূলে চলে গেছেন। তো এরকম তো অনেকেই করেছে, এরাই কংগ্রেসকে ডুবিয়েছে। কংগ্রেসের সাধারণ আজও বহু কর্মী আছে যারা দল করে কিচ্ছু পায়নি। এবং আমি মনে করি একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে, অন্তত আমি, যদি কোনোদিন এমন পরিস্থিতি হয় পশ্চিমবঙ্গে কংগ্রেস করার কোনো লোক নেই, আমি একা হয়ে যাচ্ছি বা কোনো লোক নেই, তাহলে ঘরে বসে থাকা ভালো, তবু অন্য দলে না যাওয়া উচিত, এটা আমার মতামত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি একটা কথা পরিষ্কার বলছি, তৃণমূল দল তৈরি হয়েছে, তারা 3-3 বার ক্ষমতা এসেছে, সব ঠিক আছে, কিন্তু আগামী দিনে ইতিহাস তৃণমূলের এই শাসনকে কিভাবে মনে রাখবে এটাও ভাবার দরকার। মমতা ব্যানার্জি কি 3-3 বার মুখ্যমন্ত্রী এমন কোনো ঘটনা ঘটাতে পেরেছেন যার জন্য আজ থেকে 50 বছর পরে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে মনে রাখবে তার কোনো বিরাট জনকল্যাণমূলক কাজের জন্য, তার কোনো দীর্ঘস্থায়ী কাজের জন্য, যেটা বিধানচন্দ্র রায়কে মনে রেখেছে, বা সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে জ্যোতি বসুদের মনে রেখেছে, এমনকি বুদ্ধদেব ভট্টাচার্যেরও বহু এরকম কাজ আছে। মমতা ব্যানার্জি এরকম কোন কাজটা করেছে সেটা তাকে দেখাতে হবে। আমি কিন্তু অন্য কথা বলছি, আমি বলছি সেদিন তাহলে কার ব্যর্থতা ছিল? সোমেন মিত্র ধরে রাখতে পারলেন না, বাইরে বের করে দিয়েও সমস্যা হলো। আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবই তো কংগ্রেসের। এই যে চলে যাওয়ার ভাগটা মমতার দিকেই বেশি হলো। তো সেদিন ব্যর্থতা ছিল সোমেন মিত্রের। এই যে প্রদীপ ভট্টাচার্য আজকে বলছেন তার ব্যর্থতার দায় তো তাকেও নিতে হবে। না না, সোমেন মিত্র তো বাংলার অবিসংবাদিত নেতা, আমাদের সকলের নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন। তিনি যতদিন ছিলেন ততদিন আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন। তিনি প্রয়াত হওয়ার পরেও তার স্থান আমাদের অন্তরে আছে।
তিনি প্রশ্নাতীত। কিন্তু আজ প্রদীপ বাবু এই সমস্ত কথা বলছেন, এত উনি সিনিয়র লিডার, আর প্রদীপ বাবুর কোন রকম সমালোচনা করা আমার মানায় না। কিন্তু আমি এটা বলবো, আজকে কংগ্রেসের বহু জায়গায় কর্মীরা চলে গেছেন, এর দায়িত্ব প্রদীপ বাবুকেও নিতে হবে। প্রদীপ বাবুকেও তো নিতে হবে, উনি তো প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন পরে, তখন উনি কেন কংগ্রেসকে শক্তিশালী করতে পারেননি? এগুলোও ভাবার প্রয়োজনীয়তা আছে। অন্যের দিকে তো আঙুল দেখিয়ে লাভ নেই। এখন সামনে রাজ্যসভার অনেক সিট টিট খালি হবে, সেদিকে অনেকের লক্ষ্য থাকতে পারে। অনেকের লক্ষ্য থাকতে পারে 2026-এর বিধানসভায় যদি একটা সিট টিট পাওয়া যায়। কে কি ব্যক্তিগত লক্ষ্য নিয়ে হচ্ছে সেটা আমাদের ভাবার দরকার নেই, কিন্তু বাংলায় প্রতিদিন কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হচ্ছে, মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছে, হত্যা হচ্ছে তৃণমূলের হাতে। সেই তৃণমূলের সাথে লড়াই চালিয়ে যেতে হবে। এবং প্রতিদিন বাংলায় তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত আন্দোলন করছে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, আমাদের কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী, তারা লড়াই চালাচ্ছেন। আমরা তাদের পথকেই অনুসরণ করে লড়াই চালাবো। বেশ, শ্রীরামপুরে যে বক্তব্য আজকেও মনে রাখবার মতন, এই প্রদীপ ভট্টাচার্য বিতর্কের শীর্ষে আমি বলছিলাম যে তিনি বললেন যদি শ্রীরামপুর থেকে তিনি যেটা বললেন যে যদি জোট হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের, তাহলে সূর্য পূর্ব দিকে উঠবে না। আবার জোট হলো 2009-তে, আমি বলছি 2011-তে একসঙ্গে লড়া হলো, সূর্য তো পূর্ব দিকেই উঠছে। সূর্য তো পূর্ব দিকেই উঠবে, সূর্য পূর্ব দিকে না ওঠার কিছু নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, উনি লড়েছিলেন শ্রীরামপুর থেকে এক সময় 1996 সালে সম্ভবত, তখনও তৃণমূল তৈরি হয়নি। বলেছিলেন আর জোট হবে না, আবার না, রাজনীতিতে কি হবে না হবে, আর হবে না এটা হবে না, রাজনীতিতে কোনো কিছু চিরস্থায়ী না। যদি কেউ বলে দেয় এটা হবেই না রাজনীতিতে, রাজনীতি তো পাটিগণিত নয়, রসায়নের ব্যাপার থাকে। এখানে 1+1 শূন্যও হতে পারে, 1+1 11ও হতে পারে। কিন্তু সেটা এমন কোন রাজনৈতিক জোট হওয়া উচিত না যাতে আমার পার্টির নিচুতলার যে কর্মীটা, যে কংগ্রেসের পতাকাটা নিয়ে কিচ্ছু না পেয়ে বিনা স্বার্থে আজও পতাকাটা নিয়ে দৌড়ে, সেই কর্মীটার যেন ভাবাবেগে আঘাত না লাগে, সেটা আমার রাজনৈতিক নেতারা নিশ্চয়ই দেখবেন। যেমন আঘাত লাগলো অধীর চৌধুরীর, তিনি বললেন হেলিপ্যাডের কথা, সোনিয়া গান্ধীর সিদ্ধান্তের কথা, পাল্টা এআইসিসি কে তো বিদলেন প্রায়, যে সেই দিনের সে সিদ্ধান্ত প্রায় ব্যাখ্যা করার মুখে ফেলে দিলেন, প্রশ্নের মুখে ফেলে দিলেন অধীর চৌধুরী। না দেখুন, অধীর চৌধুরী যেটা বলেছেন 2009 এবং 2011, যদি সেদিনের কংগ্রেসের সরকার না সমর্থন করতো রাজ্যের তৃণমূলকে, কি করতে পারতো? তৃণমূল কিচ্ছু করতে পারতো না। হেলিকপ্টার দেওয়া থেকে, নির্বাচনী প্রচারের খরচ জোগানো থেকে শুরু করে, মমতা ব্যানার্জিকে রেলমন্ত্রী করা থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে, সমস্ত রকম মানে সমস্ত রকম। 2004 সালে মমতা ব্যানার্জি একা এমপিতে নেমে গেছিল, একা, আর কংগ্রেসের ছিল 6টা সাংসদ 2004 সালে। 2009 আমরা জোট করলাম করে মমতা ব্যানার্জি লাভের ভাগিদার হয়ে বেরিয়ে গেল, তার সিট 1 থেকে সম্ভবত 19 হয়ে গেছিল, আর আমরা 6টাতেই রয়ে গেলাম। আমাদের কংগ্রেসের কোনো লাভ হয়নি, কিন্তু মমতা ব্যানার্জি কংগ্রেসকে ব্যবহার করে কংগ্রেসের কাছ থেকে লাভ নিয়েছে। এবং যে বিশ্বাসঘাতক থাকে সে বিশ্বাসঘাতকই থাকে। সেই মমতা ব্যানার্জির বিশ্বাসঘাতকতায় কংগ্রেসের আজকে পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি। এবং দেখবেন ঠিক সেইভাবেই মমতা ব্যানার্জির দল ভেঙে তারই দলের নেতারা আবার বিশ্বাসঘাতকতা করে বিজেপিতে গেছে। এটা হলো ইতিহাসের পুনরাবৃত্তি। আমি আগেও বললাম, আমি আবারও বলছি, এই মমতা ব্যানার্জিকে দেখবেন তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে কংগ্রেসের মিছিলে গিয়ে হাঁটতে হবে, কংগ্রেসের পতাকা হাতে নিয়ে হাঁটতে হবে, এটাই হবে তার রাজনৈতিক শেষ শিক্ষা। না, আমি সোমেন মিত্রের মনে পড়ে গেল, শেষ জীবনে তো তিনিও ডায়মন্ড হারবারের এমপি হয়েছিলেন এই সেই মমতা ব্যানার্জির পতাকা হাতে নিয়ে। না, তিনি তৃণমূলে গেছিলেন, সেটা তার রাজনৈতিক ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। তিনি তারপর সেখান থেকে কংগ্রেসেও এসেছিলেন, বেশি দিন থাকেননি, বছর 4 মতো তিনি তৃণমূলের সঙ্গে ছিলেন, 3-3.5 বছর ছিল, 4 বছরও পুরো না। এবং তিনি ডায়মন্ড হারবারে তিনি ওই সময় বামেদের শক্ত ঘাঁটির থেকে তিনি হারিয়েছিলেন, নিজের ব্যক্তিগত কারিশমা হারিয়েছিলেন, হয়ে তিনি এমপি হয়েছিলেন। পরবর্তীকালে তিনি কংগ্রেসে এসেছেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন, তার বিষয় আলাদা। তার বিষয়ের সাথে মমতা ব্যানার্জির বিষয় আমি এক করবো না। মমতা ব্যানার্জি নিজে একটা দল তৈরি করেছেন, এবং এই মমতা ব্যানার্জির তৈরি করা দল একদিন মমতা ব্যানার্জি বাধ্য হবে, যেদিন ক্ষমতার বাইরে যাবে, তার পার্টিটাই উঠে যাবে, তিনি নিজে কংগ্রেস করতে বাধ্য হবে। বেশ, আমি শেষ করব এই জেনে যে তৃণমূলের সঙ্গে আজকে যদি কংগ্রেসের জোট হয় বা এআইসিসি যদি এরকম চাপিয়ে দেয়, কি করবে না? না, আমি কি করা বলতে, দেখুন আমি আমার বক্তব্য পরিষ্কার, না আমার কথা হচ্ছে, আমি একটা জিনিস, আমি দলের খুব ক্ষুদ্র কর্মী, একদম সাধারণ সৈনিক। আমি সৈনিক হিসেবে এটা জানি, লড়াই করতে গিয়ে বহু ঘাত প্রতিঘাত আমার গায়ে এসে লেগেছে। আমার সঙ্গে
কংগ্রেস করে, কংগ্রেসের পতাকা নিয়ে লড়াই করে, এরকম বহু কর্মী আছে যাদের আমি জানি যারা কংগ্রেস করার জন্য তারা চাকরি হারা হয়েছে, তাদের পরিবার যে চাকরি খেয়ে নিয়েছে তৃণমূল, তাদেরকে মারধর করা হয়েছে, মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি নিজে বহুভাবে আমি তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছি, আমি যে ব্যক্তিগত, এছাড়া আমার কর্মীরা আক্রান্ত হয়েছে। আমার দায়বদ্ধতা আমার কর্মীদের প্রতি আছে, তাদের মনোভাবের প্রতি আছে, এবং এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তপন কান্দুকে হত্যা করেনি এই তৃণমূলের মস্তানরা? সারা পশ্চিমবঙ্গে একমাত্র কংগ্রেসের বিধায়ক দিয়েছিল উপনির্বাচনে, বাইরন বিশ্বাস। তাকে না নিলে তৃণমূলের এই পশ্চিমবঙ্গে সরকার পড়ে যেত না। তারপরেও বাইরন বিশ্বাসকে নিয়ে গেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল দলের লক্ষ্য আসলে একটাই, কংগ্রেসকে এই বাংলায় কোনোভাবে মাথা তুলতে দেওয়া যাবে না, কংগ্রেসকে শেষ করতে হবে। কংগ্রেসের পতাকা নিয়ে যে কর্মীটা লড়াই করছে তাকে তো ধ্বংস করো, কংগ্রেসের নেতৃত্বকে ধ্বংস করো। সেটা তাকে হত্যা করে হোক, তাকে মিথ্যে মামলা দিয়ে হোক, তার চাকরি খেয়ে হোক, তাকে গ্রেপ্তার করিয়ে হোক, পুলিশে হয়রানি করে হোক, তাকে ভয় ভীতি প্রলোভন সাম দাম দণ্ডভেদ যেভাবেই হোক কংগ্রেসকে শেষ করা, এটাই পশ্চিমবঙ্গের তৃণমূলের একমাত্র নীতি, এছাড়া কিচ্ছু নেই।